স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে, সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। সবশেষ খবর নিয়ে থাকবো আমি সুমন সিং। শুরুতে জানাচ্ছি শিরোনাম। ৬টি হাসপাতালে চীনের করোনা ভ্যাক ট্রায়ালের প্রস্তুতি, মাঠ পর্যায়ে গবেষক নিয়োগ সম্পন্ন। হাটহাজারীতে চিরনিদ্রায় আল্লামা শফি, নতুন মহাপরিচালক ঠিক করতে পারেনি শুরা কমিটি। স্থলবন্দর দিয়ে ঢুকছে ভারতের পেঁয়াজ, খুব প্রভাব নেই বাজারে, ভোক্তা অধিকারের অভিযান। চীনের করোনার টিকা করোনা ভ্যাকের তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগের জন্য প্রস্তুত বাংলাদেশ। সেটি হাতে আসার সঙ্গে সঙ্গেই ৬ হাসপাতালে শুরু হবে ট্রায়াল, মাঠ পর্যায়ে গবেষক নিয়োগ তদারকের কাজও এরই মধ্যে শেষ হয়েছে। স্বেচ্ছায় এগিয়ে আসা ৪,২০০ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী অংশ নিতে পারবেন এই ট্রায়ালে। এছাড়া যে দেশই আগে ভ্যাকসিন উদ্ভাবন করুক তা দ্রুত দেশে আনতে বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। চীনের সিনোভ্যাক বায়োটেকের করোনা ভ্যাকসিনের নাম করোনাভ্যাক। এরই মধ্যে দ্বিতীয় ধাপের পরীক্ষায় সফল এই টিকা। সংযুক্ত আরব আমিরাত ও ব্রাজিলের পাশাপাশি বাংলাদেশেও চলবে এর তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ। ঢাকার ৬টি হাসপাতালে হবে করোনাভ্যাকের ট্রায়াল। হাসপাতালগুলোর মধ্যে আছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট ১ ও ইউনিট ২, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী, কুর্মিটোলা হলি ফ্যামিলি ও মহানগর হাসপাতাল। আইসিডিডিআরবি থেকে একটা অনুরোধপত্র এসছে এবং তার সাথে তাদের একটা টিম আমাদের সাথে এসে যোগাযোগ করেছে। আমাদের এখানে একটা কমিটি করে দেওয়া হয়েছে, এসে এখানে যারা কাজ করবে তাদের এখানে রুম, ম্যান পাওয়ার এবং কিছু লজিস্টিক লাগলে সেই সাপোর্ট দেওয়া হবে। স্বেচ্ছায় এগিয়ে আসা ৪,২০০ চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী অংশ নিতে পারবেন এ ট্রায়ালে। তবে ২,১০০ জনের শরীরে করোনা টিকা, আর বাকি ২,১০০ জনকে দেয়া হবে টিকা সদৃশ ক্ষতিকারক নয় এমন ওষুধ। এই দুই দলের মধ্যে এর প্রতিক্রিয়া পর্যালোচনা করে টিকার কার্যকারিতা দেখবেন বিজ্ঞানীরা। এ সময় কেউ অসুস্থ হলে প্রতিকারের ব্যবস্থাও রয়েছে প্রকল্পে। এ কাজে স্বেচ্ছাসেবীদের চিকিৎসা ও প্রণোদনা নিশ্চিতের উপরে জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যারা ভলান্টিয়ার তারা তাদের কোনো কমপ্লিকেশন হলে কিংবা তারা কোনো আর্থিক সুযোগ পাবে কিনা এই ভলান্টিয়ার হওয়ার জন্য, এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। সুতরাং এই ব্যাপারটা এই কোম্পানি যারা এখানে কাজ করছে তাদের নেতৃত্বে হচ্ছে, তাদের এটা ক্লিয়ার করা উচিত এবং আইসিডিডিআরবি যে প্রতিষ্ঠান তারাও এই কোম্পানির সাথে আলাপ করে এটা সরকারের মন্ত্রণালয়ের সাথে কথা বলে এইটাও সর্বসাধারণের কাছে উন্মুক্ত হওয়া উচিত। আর স্বাস্থ্য সচিব জানিয়েছেন, যে দেশেই করোনার ভ্যাকসিন উদ্ভাবন হোক দ্রুততার সঙ্গে তার দেশে আনতে অর্থ বরাদ্দ রেখেছে সরকার। আমরা অর্থ বরাদ্দ করে রেখেছি যে ভ্যাকসিন যখনই আবিষ্কার হবে আমাদেরকে হয়তো বা ফ্রি দিতে চাইবে না, কোথাও কোথাও পাবো, এটা সময় লাগবে, তাৎক্ষণিকভাবে যাতে যথাযথ মূল্য দিয়ে কিনে নিয়ে আসতে পারি বাংলাদেশে, সেই ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। এছাড়া করোনাভ্যাকের ট্রায়ালের জন্য মাঠ পর্যায়ে ২৫০ গবেষকের প্রশিক্ষণ এবং তাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগ্রহের কাজও শেষ হয়েছে এরই মধ্যে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় করোনা প্রতিরোধ কমিটির সদস্য ডক্টর এম এ আজিজ। স্বাগত ডক্টর আজিজ। করোনা টিকা নিয়ে বিশ্বজুড়ে নানামুখী বাণিজ্যিক তৎপরতা আমরা এই খবর পাচ্ছি, নানা বিতর্ক আছে। এক্ষেত্রে সরকারকে যে পরামর্শ দেয়া হচ্ছে, এটি কী ধরনের পরামর্শ দেয়া হচ্ছে? বিশেষ করে করোনা ভ্যাকসিন সংগ্রহের ক্ষেত্রে কী ধরনের সতর্কতা প্রয়োজন আছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, সরকারের করোনার ভ্যাকসিন আনার ব্যাপারে সর্বরকম প্রস্তুতি আছে। মাননীয় প্রধানমন্ত্রীও সেটা ডিক্লেয়ার করেছেন সংসদে। আমাদের বিসিএসআইআর থেকে সম্ভাব্য যে সমস্ত মডার্না বলেন, অক্সফোর্ড বলেন, চায়না বলেন, রাশিয়ান, সব জায়গায়
তাদের স্টাডি রিপোর্ট পাঠানো হয়েছে, প্রায় 50টি রিসার্চ অর্গানাইজেশনে পাঠানো হয়েছে। আমরা মনে করি যে জায়গায় নির্ভরযোগ্য টিকা প্রথম পাওয়া যাবে সেখান থেকে আমাদের দেশ টিকা আনার মতো প্রস্তুতি আছে। আমরা বিশ্বাস করি WHO এর সমন্বয় নেতৃত্ব দেবে। এছাড়া আমরা গাভীর থেকেও আমরা পাবো। তাছাড়া চায়নার যে কোম্পানি আমাদের এনে ট্রায়াল চলছে সেখান থেকেও আমরা নির্ভরযোগ্য, যদি এটা পারফেক্ট প্রমাণিত হয় সেখান থেকেও আমরা পাবো। এবং অক্সফোর্ডের ভ্যাকসিনের ব্যাপারে আপনারা জানেন, ভ্যাকসিনপুর সাথে ইন্ডিয়ার একটা কন্ট্যাক্ট হয়েছে, সেখান থেকে আমাদের ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে। সুতরাং ভ্যাকসিন নিয়ে যে রাজনীতি থাকুক না কেন, আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, আমরা বিশ্বাস করি করোনা ভ্যাকসিনের প্রাপ্তির ব্যাপারে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের BCSIR এর যে গবেষকরা তারা 263 জেরোম সিকোয়েন্সি স্টাডি করেছে 8টা ডিভিশন থেকে, এবং সেখান থেকে ইউরোপ আমেরিকার যে পাওয়ারফুল ভেরিয়েন্ট G614 যেটা পাওয়া গেছে, এটা আমাদের দেশে 100% কেসে পাওয়া গেছে। তা আমরা মনে করি সেই ক্ষেত্রেও আমরা সেই সমস্ত দেশ থেকে যে ভ্যাকসিন গুলো আসবে, আমাদের এখানে এই যে মিউটেশনই হোক না কেন এই COVID-19 এর, সেখানেও আমাদের কোনো সমস্যা হবে না। সুতরাং এই স্টাডির ক্ষেত্রে এটা আমরা মনে হয় যে তাদের স্টাডিটাও কাজে লাগবে। সুতরাং আমাদের যে আমরা দেখছি যে সংগ্রহের জন্য এক ধরনের প্রস্তুতি আছে, সারা পৃথিবীতে এটা কিভাবে অ্যাডমিনিস্ট্রার করা হবে সেটার জন্য নানান ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্যাকসিন পরিবহন, যথাযথভাবে এটা প্রয়োগ, সবগুলির জন্যই একটা প্রস্তুতি থাকা প্রয়োজন আছে। আমরা প্রথম থেকেই দেখেছিলাম যে কোভিডের চিকিৎসা এবং পরীক্ষা সবকিছু সরকারিভাবেই করা হয়েছিল, এবং পরবর্তীতে পর্যায়ক্রমে এটা বেসরকারি পর্যায়েও ছাড়া হয়েছে। ভ্যাকসিনের ক্ষেত্রে কোনো কিছু এখনই নির্দিষ্ট করা হয়েছে কিনা বা করার প্রয়োজন আছে কিনা? দেখুন, ভ্যাকসিনের ব্যাপারে আমি যে প্রথমে বললাম, WHO এটার সমন্বয় এবং ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিলে, লিডারশিপ নিলে সেখানে সমস্যা হবে না। তবে WHO এর গাইডলাইনে আমাদের দেশেও ভ্যাকসিন আসলে সেটা প্রথম চিকিৎসা স্বাস্থ্যকর্মী কিংবা চিকিৎসক, বয়স্ক শিশু, তারপরে অ্যান্টিবডি স্টাডির মাধ্যমে যে গ্রুপটা ইমিউনিটি নাই, অ্যান্টিবডি আছে, সেই বাকি অংশটাকে উপর নির্ভর করে জনসংখ্যার কত অংশ, সেই অনুসারেই স্ট্র্যাটেজি ঠিক করা হবে যে আমাদের জনগোষ্ঠীর কত কোটি বা কত অংশ আমাদেরকে দিতে হবে। তারপরেও একটু সমস্যা তো থেকেই যাবে, কারণ দেখেন যারা কোভিডে আক্রান্ত হচ্ছে তারা ইমিউনিটি অনেক সময় অনেকের থাকে না, অ্যান্টিবডি হয়তো 1 মাস 2 মাস পরে অ্যান্টিবডি পাওয়া যাচ্ছে না। সুতরাং সেই জিনিসগুলো আমাদের নজরে রাখতে হবে, সেই জন্য অ্যান্টিবডি স্টাডিটাও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দেশে করোনায় আরও 32 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 25 এবং নারী 7 জন। এ নিয়ে মোট প্রাণহানি 4,913 জনের। দেশের 95টি ল্যাবে গত 24 ঘন্টায় 13,170 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,567 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.90%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3,47,372 জন। গত একদিনে সুস্থ হয়েছেন আরও 2,051 জন। এ নিয়ে মোট সুস্থ 2,54,386 জন। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ মামলায় তিতাস গ্যাসের ফতুল্লা অঞ্চলের বরখাস্ত 8 কর্মকর্তা কর্মচারীর 2 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। বিকেলে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রিমান্ড আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID এই রিমান্ড চায়। এর আগে ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। এদিকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও 2 জনের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গত বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দেয় তিতাস। এতে মসজিদ কমিটির অজ্ঞতা, অসচেতনতা এবং অবৈধ বিদ্যুৎ সংযোগের জন্য এই দুর্ঘটনার সৃষ্টি হয় বলে জানায় তারা। প্রতিবেদন দেওয়ার 2 দিন পরে দায়িত্ব অবহেলার দায়ে তিতাস গ্যাসের বহিষ্কৃত 8 জনকে আটক করে CID। তারা হলেন ফতুল্লা জোনের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী হাসান শাহরিয়ার ও মানিক মিয়া সহ আরও 4 জন। তাদের নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা
তিতাস গ্যাস স্থানীয় যে সকল কর্মকর্তা এখানে ছিলেন তাদের থেকে আমরা 8 জনকে অ্যারেস্ট করেছি এবং এই 8 জনের মধ্যে 4 জন প্রকৌশলী রয়েছেন। বিস্ফোরণের ঘটনায় মসজিদ কমিটির গাফিলতির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সিআইডি। স্থানীয় মসজিদ যে কর্তৃপক্ষ আছে তাদের কোনো অবহেলা আছে কিনা এই বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি এবং তদন্ত করে আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলে তাদের সাক্ষ্য নিয়েছি, তাদের বক্তব্য নিয়েছি আমরা। এছাড়া আবার অন্যান্য সাক্ষ্য প্রমাণ যেগুলো আছে এগুলো আমরা সংগ্রহ করেছি। এদিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন দগ্ধদের 2 জন আব্দুল আজিজ ও মোহাম্মদ ফরিদের মৃত্যু হয়েছে। এখনো আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন 3 জন। সবাই আসলে আশঙ্কামুক্ত কেউ আমরা বলতে পারবো না, কারণ যেখানে আমরা বানের রোগী সম্বন্ধে আমরা জানি দীর্ঘমেয়াদে অনেক ভালো হওয়ার পরেও অনেক রুগী অনেক সময় হাঁটা চলা রুগীও এক্সপায়ার করে, এই জন্য কোনো রুগীকে আমরা আশঙ্কামুক্ত বলতে পারবো না। 4 সেপ্টেম্বর রাতে মসজিদে বিস্ফোরণের পর 5 সেপ্টেম্বর ফতুল্লা থানায় এসআই হুমায়ুন কবির বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এরপর মামলাটি হস্তান্তর করা হয় সিআইডিতে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর 2টার দিকে জানাজার পর মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয় তাকে। জানাজার নামাজে ইমামতি করেন তার ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ। ভোর থেকেই হাটহাজারী মাদ্রাসামুখী জনস্রোত, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনসমাগম। মাদ্রাসার আশেপাশের প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান নেন আহমদ শফির ভক্তানুরাগীরা। সকাল 9টার দিকে মরদেহ মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছালে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। হুজুরকে কাছ থেকে দেখেছি, হুজুরের আখলাক চরিত্র এগুলা নিজের ভিতরে ঢুকানোর জন্য চেষ্টা করতেছি। খুব দুঃখ লাগতেছে, আমাদের মাথার তাজ মুকুট আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন। শোনার পর থেকে আমার খুব মনের মধ্যে ব্যথা যে হুজুরকে একবার দেখাবো, কিন্তু এখানে আসিয়া ভাই মানুষের চাপের মধ্যে দেখতে পাচ্তেছি না। জানাজায় অংশ নিতে অনেকেই এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। শিক্ষাগুরুকে শেষবারের মতো দেখতে 100 কিলোমিটার দূর থেকেও ছুটে এসেছেন আলেম ওলামারা। শুধুমাত্র তার ভালোবাসা এবং মায়া মহব্বতের টানেই আসছি। তিনি আমাদের রাহবার, এই রাহবারকে আজীবন এ দেশের মানুষ মনে রাখবে এবং তার নাম স্বর্ণ অক্ষরে লিখে রাখবে। সম্প্রতি হাটহাজারী মাদ্রাসার ছাত্র আন্দোলন ও আহমদ শফির মহাপরিচালক পদ থেকে পদত্যাগ নিয়েও মিশ্র প্রতিক্রিয়া আলেম সমাজের। অনেক অসাধু যারা আছেন হুজুরের আশেপাশে ছিলেন, বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত, তারা এই হুজুরের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করেছেন। এদিকে আল্লামা শফির মৃত্যুতে হেফাজতে ইসলামের নেতৃত্বে কোনো সংকট হবে না বলে মনে করছেন তার দীর্ঘদিনের সহযোগী মাওলানা জোনায়েদ বাবুনগরী। অনেক উদ্যোগ নিয়েছেন, অনেক কষ্ট করেছেন। আমরা ওনার ওইগুলো থেকে শিক্ষা লাভ করিয়ে ওনার অনুসারী হয়ে কাজ করব ইনশাল্লাহ। আহমদ শফির দাফন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ র্যাবের পাশাপাশি মাঠে ছিল 10 প্লাটুন বিজিবি, জেলা প্রশাসনের 7 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও ছিলেন মাঠে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হাটহাজারী মাদ্রাসার কার্যক্রম চলবে 3 সিনিয়র শিক্ষকের সমন্বয়ে। নতুন মহাপরিচালক নির্বাচন করতে পারেনি শুরা কমিটি। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, শুরা সদস্যরা আসলে ঠিক কি কারণে একমত হতে পারলেন না, আর এখন মহাপরিচালক নির্বাচনের যে প্রক্রিয়া সেটি কি হবে আসলে? আসলে মূলত গত পরশুদিন বা তার আগের দিন যে ছাত্র আন্দোলন, সে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে আল্লামা শফি, যিনি তার মৃত্যুর 20 ঘন্টা আগে, এর আগের 34 বছর ধরে তিনি যে মাদ্রাসার মহাপরিচালক ছিলেন, সেই মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়াতে অনেকটা বাধ্য হয়েছেন ছাত্রদের দাবির মুখে। এবং এই প্রেক্ষাপটে কালকেও আমরা দেখেছি যে তার ছেলে আনাস মাদানি তিনি অভিযোগ করেছেন অনেকটা যে এই মানসিক চাপ সহ্য করতে না পেরেই তিনি আসলে মৃত্যুর মুখে ঢলে পড়েন বা তার মৃত্যু হয়েছে। তো এই প্রেক্ষাপটে আসলে আজকে অনেকটা বলা যায় যে এই পুরো পরিস্থিতি বিবেচনায় এই শুরা কমিটির বৈঠক হয়। এটি আমি খবর নিয়ে, বা যেহেতু 1986 সালের পরে এই ধরনের মহাপরিচালক নির্বাচনের ঘটনা ঘটেনি, তাই আমরা এটি কয়েকজনের সাথে কথা বলে যেমনটা জেনেছি, এটি আসলে আজকেই করতে হবে এমন কোনো কথা ছিল না। কিন্তু যেহেতু এখন এখানে বিবাদমান দুটি পক্ষ মুখোমুখি অবস্থায় আছে, তাই তাদেরকে আজকেই শুরা কমিটির বৈঠকে বসতে হয়েছে।
এবং সেই কমিটির বৈঠকে আমরা দেখলাম যে স্বভাবতই কোনো মতৈক্যে পৌঁছানো যায়নি এবং সেখানে আমরা দেখছি যে 3 জন সিনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা মূলত এই মাদ্রাসার পুরো কার্যক্রমটি দেখাশোনা করবে। আন্তর্জাতিক আদালতে 2 সেনার গণহত্যার দায় স্বীকারের পর বিশ্ব জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাতেই বাংলাদেশ সীমান্তে সেনা টহল বাড়িয়েছে মিয়ানমার, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এদিকে শূন্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গারা জানান, আরাকানে রোহিঙ্গাদের বাড়িঘরে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে, ঘর থেকে বের হলেই গুলি। কক্সবাজার বান্দরবানের নাইখংছড়ি উপজেলার তম্বুরু সীমান্তের ওপারে হঠাৎ ভারী অস্ত্রসহ মিয়ানমারের অতিরিক্ত সেনা মোতায়েন। 22 ফাঁড়ি এলাকাসহ আশেপাশে নতুন করে সবুজ রঙে তাঁবু টাঙিয়ে অস্থায়ী চৌকি। আরাকান গণমাধ্যম বলছে, গত 11 সেপ্টেম্বর বাংলাদেশের সেন্ট মার্টিন থেকে 26 কিলোমিটার দূরে রাখাইনের ইন্ডিন গ্রামে উপকূলে অবস্থান করছে মিয়ানমারের সেনাবাহিনীর লজিস্টিক শিপ। মিয়ানমারের এ ধরনের উস্কানিমূলক আচরণ আতঙ্কিত শূন্যরেখায় অবস্থান নেয়া রোহিঙ্গারা। তারা জানান, রাখাইনে আবারও সামরিক অভিযান চলছে। আবারও তারা নির্যাতন শুরু করেছে। রোহিঙ্গাদের বাড়িঘরে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। অনেকেই চলতে ফিরতে পারছে না। ঘরের বাইরে কাউকে দেখলেই গুলি করে মেরে ফেলা হচ্ছে। সেনাবাহিনী রোহিঙ্গাদের দোকানপাট বন্ধ করে দিয়েছে। অনেকেই বাড়িঘর ছেড়ে জঙ্গলে লুকিয়ে আছে। সেখানে আবার বোমা মাইন পুঁতে রাখা। অনেকেই সেই বোমা বিস্ফোরণে মারা যাচ্ছে। গত এক সপ্তাহ সেনাবাহিনী আসছে মানে হিতারা মানে আর রোহিঙ্গা জাতি জিন আছে হিনরা চলাফেরা করতে ওদের নিয়ন্ত্রণ করতে ওদের। আরাকানে গণমাধ্যম বলছে, মিয়ানমারের সেনাবাহিনী নাফ নদীর তীর, মঙ্গডু 1 নম্বর জেটি এবং কানিংচংয়ে নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের ধারণা, এর নেপথ্যে সম্প্রতি হেগে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সেনাবাহিনীর 2 সদস্যের গণহত্যার তথ্য ফাঁস ও আসন্ন নির্বাচনে সামরিক বাহিনীর শক্তি প্রদর্শন। নির্বাচনের সময় এই ধরনের একটা কিছু করবে এটা না বোঝার কোনো কারণ ছিল না। কারণ মিয়ানমার সরকারি দল এমনকি সামরিক বাহিনী সেটাও একটা রাজনৈতিক দল হিসাবে বলতে গেলে অংশগ্রহণ করছে। তারা দুই পক্ষই দেখাতে চেষ্টা করবে ভোট পাওয়ার জন্য যে তারা শক্তিশালী এবং আন্তর্জাতিক রোহিঙ্গাদের ব্যাপার কি হচ্ছে সেগুলো তারা তোয়াক্কা করছে না। 2017 সালের আগস্টে রাখাইনে যখন গণহত্যা শুরু হয়, তখনও সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছিল মিয়ানমার। এরপর থেকে প্রায় 10 লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের বরখাস্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন ও তার স্ত্রী রুবিনার বিদেশের ব্যাংক অ্যাকাউন্টে 40 কোটি টাকার খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় এই দম্পতির 20টি অ্যাকাউন্টে এই টাকা পাওয়া গেছে। অবৈধ এই টাকা এখন জব্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দুদক। স্বাস্থ্য অধিদপ্তরের আফজাল দম্পতির অডেল সম্পত্তির বিষয়টি আলোচনায় আসার শুরু থেকেই অভিযোগ উঠেছিল তাদের বেশিরভাগ সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। অনুসন্ধানের সময় দেশে এই দম্পতির প্রায় 36 কোটি 30 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের খোঁজ পেয়ে 2টি মামলা করে দুদক। পরে রাজধানী ও তার গ্রামের বাড়ি ফরিদপুরে মোট 25টি বাড়ি, প্লট ও জমি জব্দ করে সংস্থাটি। এতদিন আফজাল দম্পতির বিদেশে নানা সম্পদের কথা শোনা গেলেও এবার কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় 20টি অ্যাকাউন্টে প্রায় 40 কোটি টাকার খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন, যা জব্দের জন্য কাজ করছে বলে জানায় তারা। এছাড়া অস্ট্রেলিয়ার সিডনিতে R5 ইন্টারন্যাশনাল, R5 ডেভেলপার্স ফ্যামিলি ও মিম ট্রাভেলস নামে 3টি প্রতিষ্ঠানের খোঁজও পেয়েছে দুদক। তবে রিমান্ডে এইসব তথ্যের বিষয়ে মুখ খুলছে না আফজাল। তার দেশে এবং বিদেশের যেসব সম্পদ রয়েছে তার পরিমাণ এবং উৎস অনুসন্ধানের চেষ্টা চলছে। অভিযোগ রয়েছে তার অস্ট্রেলিয়া, কানাডা এবং মালয়েশিয়ায় অবৈধ সম্পদ রয়েছে। শুধু আফজাল নয়, স্বাস্থ্য খাতের দুর্নীতির পেছনে কলকাঠি নাড়া মূল ব্যক্তিদেরও আইনের আওতায় নিয়ে আসা দরকার বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আফজালের এই জিজ্ঞাসাবাদ থেকেই এইসব তথ্য দুদক বের করে নিয়ে আসতে পারে বলে মনে করছে টিআইবি। এর সাথে যারা যোগসাজশ করেছেন, আরও যারা নাটের গুরু, আরও যারা এর সহায়তা করেছেন, সুযোগ করে দিয়েছেন এবং এর থেকে লাভবান হয়েছেন, তাদেরকেও চিহ্নিত করে বিচার আনতে হবে।
দুদক জানায় আফজালের স্ত্রী রুবিনাকে গ্রেপ্তারে কাজ করছে তারা। তাকে গ্রেপ্তার করা গেলেই আরও অনেক অবৈধ সম্পদের তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে দেশে ঢুকতে শুরু করেছে ভারতের বিভিন্ন স্থলবন্দরে আটকে থাকা পেঁয়াজের ট্রাক। ভারত সরকারের অনুমতির প্রেক্ষিতে শনিবার সকাল থেকে পর্যায়ক্রমে বিভিন্ন স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে শুরু করে পেঁয়াজবাহী ট্রাক। তবে গরম আবহাওয়ার কারণে আটকে থাকা ট্রাকের পেঁয়াজ বেশিরভাগই নষ্ট হয়ে যেতে পারে এমন শঙ্কা আমদানিকারকদের। গেল 13 সেপ্টেম্বর কোনো আগাম ঘোষণা না দিয়েই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। এতে করে স্থলবন্দরগুলোর ভারতীয় অংশে আটকে পড়ে শত শত পেঁয়াজবাহী ট্রাক। তবে একদিন পরই আগের এলসি করা পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয় দেশটি। শুক্রবার রাতে আটকে থাকা পেঁয়াজ রপ্তানিতে বন্দর ও কাস্টমস সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠায় ভারতের কাস্টমস কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে 5 দিন বন্ধ থাকার পর শনিবার সকালে প্রথম পেঁয়াজের ট্রাক প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে। সোনা মসজিদ দিয়ে দুপুর পর্যন্ত 7টি ট্রাকে পেঁয়াজ এসেছে। প্রবেশের অপেক্ষায় আছে আরও 250 ট্রাক। তবে কয়েকদিন ট্রাকে আটকে থাকায় গরমে পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা আমদানিকারকদের। একটা গাড়ি নাসিক থেকে আসতে লাগে 7 দিন, আর এখানে 4 দিন, 11 দিন ধরে 11 দিন যাবতীয় গাড়িগুলো আছে। এখন এই গাড়িগুলোতে পানি পড়ছে। এখন কি পরিমাণ আমরা পেঁয়াজ পাবো এর ভিতর থেকে? এই গাড়িগুলো সমস্ত না হলে, আনলোড না হলে এটা আমরা করতে পারবো না, কাউন্ট করতে পারবো না। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দুপুর 1টা থেকে শুরু হয়েছে পেঁয়াজবাহী ট্রাকের প্রবেশ। 25টি ট্রাকে মোট 625 মেট্রিক টন পেঁয়াজ এসেছে বলে জানান আমদানিকারকরা। শুধুমাত্র 14 তারিখে যে গাড়িগুলো লিও করা ছিল, অর্থাৎ ফাইনাল ডকুমেন্টস বাংলাদেশে ঢোকার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করা ছিল, শুধুমাত্র সেই গাড়িগুলো প্রবেশ করার অনুমতি দিচ্ছে। হিলি স্থলবন্দর দিয়েও পেঁয়াজবাহী ট্রাক প্রবেশ শুরু হয়েছে। আর বেনাপোলে অপেক্ষমান আছে কয়েকশো পেঁয়াজবাহী ট্রাক। ইশরাত হুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারত থেকে আমদানি বন্ধে দাম দ্বিগুণ, অথচ বন্দর দিয়ে আজ আবার ভারতীয় পেঁয়াজের ট্রাক আসার কোনো প্রভাব নেই দেশের বাজারে। এখনও চড়া দামেই পেঁয়াজ কিনতে হচ্ছে ক্রেতাদের। তবে রাজধানীর শ্যামবাজারে পাইকাররা ভারতীয় পেঁয়াজ 50 টাকা কেজিতে বিক্রির আশ্বাস দিয়েছেন। এদিকে টিসিবি ট্রাক থেকে স্বল্প মূল্যে পেঁয়াজ কিনতে ভিড় থাকলেও নানা ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। স্থলবন্দরে অপেক্ষমান ভারতীয় পেঁয়াজের চালান দেশে আসতে শুরু করলেও আপাতত সুখবর নেই ক্রেতাদের জন্য। বাজারে কমেনি দাম, সরবরাহ পর্যাপ্ত, তাই বাজারে চাহিদা মাফিক পেঁয়াজ কেনা যাচ্ছে, কিন্তু দাম এখনও কমাচ্ছেন না বিক্রেতারা। উচ্চ মূল্যের জন্য আমদানিকারকদের দুষছেন তারা। দেশি পেঁয়াজ এখনও পাইকারি বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজিতে, আর আমদানির ভারতীয় পেঁয়াজ 60 টাকায়। খুচরা বাজারে দেশি পেঁয়াজ 100 টাকার মতো। অতিরিক্ত মানে অনেক অতিরিক্ত হয়েছে, কারণ করোনায় তো অনেকের ফকির বানায় দিচ্ছে, অনেক লোক জব হারাইছে, ব্যবসা নষ্ট হয়েছে। এই ক্ষেত্রে এই সময় আপনার পেঁয়াজের দামটা অতিরিক্ত বাড়ানো হয়েছে। পরিবর্তন মনে হয় সপ্তাহানি পরে পরিবর্তন হয়ে যাবে, দাম কমে যাবে, 70-60 ভিতরে এসে পড়বে। তবে বাজারে দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের নিয়মিত অভিযানে শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ীরা ভারতীয় পেঁয়াজ 50 টাকার মধ্যে বিক্রি করবেন বলে আশ্বাস দিয়েছেন। ব্যবসায়ী বৃন্দ যারা ছিলেন তাদের সাথে একটা মিটিং হলো এবং ওরা বললো যে আজকে বাজার মূল্য মোটামুটি 50 টাকা দরে ওরা বিক্রি করবে। তো এখন দেখা যাক ওরা বাস্তবায়ন এটা করে কিনা। এদিকে কম দামে পেঁয়াজ কিনতে সকাল থেকে টিসিবি ট্রাকের জন্য অপেক্ষা করলেও রাজধানী অনেক জায়গায় দুপুর পর্যন্ত আসেনি কোনো ট্রাক। আসছিলাম পেঁয়াজের জন্য, পেঁয়াজ আর তেলের জন্য, কিন্তু গাড়ি তো আসেনি। বাজারের থেকে কম, তবু আমি আগে নিছি পেঁয়াজ, কিন্তু তেলের সিরিয়াল পাই না, তেল পাই না। চাহিদা বাড়ায় শুক্রবার থেকে 40টি পরিবর্তে রাজধানীর 80টি স্থানে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিরপুরে কাল থেকে শুরু টাইগারদের স্কিল ক্যাম্প। ইতিমধ্যে 27 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। শেরে বাংলা স্টেডিয়ামে সুরক্ষা বলয় তৈরিতে শেষ মুহূর্তের ব্যস্ততা বিসিবির। প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীর তত্ত্বাবধানে চলছে সব প্রক্রিয়া। জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়ার আগে এটাই সবশেষ অপরাহ্ন মিরপুরে। সিরিজ এখনো চূড়ান্ত হয়নি, তাতে কি ক্রিকেটে ফেরার জন্য যা যা করার
করে রাখছে বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট না হলে ঘরোয়া আয়োজনের সুযোগ তো থাকছেই। বায়োবাবলে দলীয় অনুশীলন শুরুর আগে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা বিসিবিতে। করোনা পরীক্ষায় উত্তীর্ণ সব গ্রাউন্ডসম্যান, অনুশীলন সহকারী, কর্মীরা এখন থেকে পাকাপাকিভাবে থাকবেন হোম অফ ক্রিকেটে। শুক্রবারের কোভিড পরীক্ষার পর পাওয়া গেছে সবুজ সংকেত। উত্তীর্ণ 18 ক্রিকেটারের টিম হোটেলে উঠে যেতে এখন আর কোনো বাধা নেই। স্কিল ক্যাম্পের জন্য 27 সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে করোনা পরীক্ষায় পজিটিভ হওয়া সাইফ হাসানকে। আমরা প্রতিটি খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদেরকে দফায় দফায় পরীক্ষা করার মাধ্যমে এবং তাদের শরীরে কোভিড-19 সংক্রমণের অনুপস্থিতি নিশ্চিত হয়ে আমরা তাদেরকে এই বায়োসিকিউর বাবলের মধ্যে নিয়ে এসেছি এবং শ্রীলঙ্কা সফরের আগ পর্যন্ত আমরা এই বায়ো বাবলটাকে মেনটেন করার চেষ্টা করছি। টিম হোটেলে উঠে যাবার পর অন্যরকম চ্যালেঞ্জ মুমিনুলদের সামনে। সুরক্ষা বলয় রক্ষা করতে অনুসরণ করা হবে বিশেষজ্ঞদের পরামর্শ। আলাদা কক্ষে রাখা হবে সবাইকে। ক্রিকেটারদের ফ্লোরে নিষিদ্ধ করা হয়েছে জনসাধারণের প্রবেশাধিকার। হোটেল থেকে মিরপুর আবাস এবং অনুশীলন দুটি পর্বই সম্পন্ন হবে সুরক্ষা বলয়ের ভেতরে। এই যে সুরক্ষা বলয় অর্থাৎ বাবল, এর আওতায় খেলোয়াড়দের অবস্থানকালীন যে হোটেল, রেস্টুরেন্ট, যে ভেহিকেল দিয়ে তারা মাঠে যাওয়া আসা করবে, সেটা জিম, সুইমিং পুল অর্থাৎ ট্রেনিং ফ্যাসিলিটিস, মেডিকেল ট্রিটমেন্ট রুম, এই সবই এই বাবলের আওতায় থাকবে। শ্রীলঙ্কা সফরের আগে মোট 4 দফায় করোনা পরীক্ষা করার পরিকল্পনা বিসিবির। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাইগারদের শ্রীলঙ্কা সফর এখনো ঝুলে আছে, এমন সময় আরেকটি দুঃসংবাদ। বাবার মৃত্যুতে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হতে আসছেন না ক্রেইগ ম্যাকমিলান, জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। তবে খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। টাইগার ব্যাটিংকে কম সময়ে বদলে দেওয়ার পর আকস্মিক বিদায় বলেছিলেন নেইল ম্যাকেঞ্জি। দ্রুত উত্তরসূরি খুঁজে বিসিবিও শূন্যতা পূরণ করেছিল, কিন্তু দুর্ভাগ্যই বলতে হবে শুরুর আগেই শেষ হলো ক্রেইগ ম্যাকমিলান অধ্যায়। কিছুদিন আগে বাবার মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। সে কারণে আপাতত ব্যস্ত সূচির চাপ নিতে চান না ব্ল্যাক ক্যাপস ব্যাটিং বিশেষজ্ঞ। তার অনুপস্থিতিতে কম সময়ে নতুন বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার বড় চ্যালেঞ্জ বিসিবির সামনে। বর্তমান পরিস্থিতিতে ওনার মানসিকভাবে উনি প্রস্তুত না, সেই জন্য আপাতত এই সিরিজে আসা ওনার পক্ষে সম্ভব হচ্ছে না। ইটস টু আর্লি, আমাদের জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে কোনো সিদ্ধান্ত নেয়। তবে অবশ্যই আমাদের তো একজন অল্টারনেট দেখতে হবে, তো আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ন্যাশনাল টিমের জন্য একজন ব্যাটিং কনসালটেন্ট বা ব্যাটিং কোচ নেওয়া। এদিকে 7 দিন নাকি 14 কোয়ারেন্টাইন ইস্যুতে আলোচনা আর নেই দুই বোর্ডের টেবিলে। লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় আর টাস্ক ফোর্সের বৈঠকে যখন নির্ভর করছে অনেক কিছু, তখন নিজস্ব কর্মপন্থায় এগিয়ে যাচ্ছে দুই বোর্ড। ভেন্যু আর অনুশীলন ইস্যুতে সম্মত প্রায় দুই পক্ষ। লঙ্কা সফরের যত অনিশ্চয়তা এখন কোয়ারেন্টাইন ইস্যুতে। আমরা যতটুকু জেনেছি বা আমাদের শ্রীলঙ্কা বোর্ড যতটুকু জানিয়েছে যে আমাদের বিষয়গুলো তারা তাদের সংশ্লিষ্ট যে অথরিটি আছে তাদের সাথে বসেছে অ্যান্ড দে হ্যাড এ গুড মিটিং। আমরা আশা করছি যে তাদের কাছ থেকে আগামী 2-1 দিনের মধ্যে হয়তো একটা রিভাইজড হেলথ গাইডলাইন বা প্রোটোকল হয়তো আমরা পাবো। ম্যাকমিলান না আসলেও স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরিকে নিয়ে কোনো সংশয় নেই। 2-1 দিনের মধ্যে হয়তো দেশে ফিরবেন মিরাজ তাইজুলদের বোলিং গুরু। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাফুফে নির্বাচন প্রসঙ্গ। কাল ইশতেহার ঘোষণা করবে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। এবারও তৃণমূল ফুটবলের সর্বোচ্চ গুরুত্ব রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। বলছেন বয়সভিত্তিক দল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল দ্রুতই পাবে দেশের ফুটবল। নির্বাচন এলেই ফুটবলের উন্নয়নে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা ভোটের মাঠে থাকেন সরগরম, কিন্তু আদতে সেসবের কতটুকু বাস্তবায়ন ঘটে? সবশেষ 2016 নির্বাচনে কাজী সালাউদ্দিনের সম্মিলিত প্যানেল দিয়েছিল 25 দফা ইশতেহার। প্রতি বিভাগে ফুটবল টার্ফ, আন্তর্জাতিক মানের ফিটনেস সেন্টার, খেলোয়াড়দের বীমা ব্যবস্থা চালু সহ নানা কিছু ছিল তালিকায়, কিন্তু বাস্তবে পূর্ণতা পায়নি সেসব। আরেকটি নির্বাচন যখন দ্বারপ্রান্তে, তখন আবারও ইশতেহার নিয়ে ব্যস্ত কাজী সালাউদ্দিনের সম্মিলিত প্যানেল। তৃণমূল ফুটবল সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে ইশতেহারে। থাকবে বয়সভিত্তিক দল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
আমরা হয়তো চেষ্টা করছি ফুটবল উন্নয়নের জন্য যে কাজগুলি আমাদের করা দরকার সেগুলিকে সামনে রেখে আমরা আমাদের ইশতেহার তৈরি করছি। আশা করছি যে আমাদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে আপনারা সেটা পাবেন। নিচের দিকে লিগগুলোকে যদি জোর দেওয়া যায় এবং বয়সভিত্তিক দল নিয়ে যদি কাজ করা যায়, তা আমার বিশ্বাস যে বাংলাদেশে আসলে প্রতিভার কিন্তু অভাব নেই। এই প্রতিভাগুলো বেরিয়ে আসবে, তাদের একটা প্ল্যাটফর্ম দরকার। এইগুলো নিয়মিত করলে তারা একটা প্ল্যাটফর্ম পাবে। এই প্ল্যাটফর্মটুকু পেলে আমার বিশ্বাস যে বাংলাদেশে খেলার কোনো সংকট থাকবে না। আগের ইশতেহার সার্বিকভাবে বাস্তবায়ন না হওয়ার পেছনে স্পন্সর সংকটকেই বড় করে দেখছেন সম্মিলিত পরিষদের প্রার্থীরা। ইশতেহারে আবার সব জায়গা বিষয়গুলো আপনি যে একেবারে বাস্তবায়ন করা কোনো কোনো ক্ষেত্রে কঠিন হয়ে যায়, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে হয়তো অন্য সিদ্ধান্ত নিতে হতে পারে। এখন ফুটবলের কিন্তু একটা ভিত্তি তৈরি হয়েছে, এই ভিত্তি থেকে যদি আমরা এগিয়ে নিতে পারি এটাই হবে আমাদের ক্রেডিট, এটাই হবে আমাদের কিছু করার সুযোগ। প্রার্থীরা বলছেন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য নিয়েই সাজানো হয়েছে কাজী সালাউদ্দিনের নির্বাচনী ইশতেহার। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। দিনাজপুরের হিলিতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের 8 জেলার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। পঞ্চগড় এক্সপ্রেসের চালক মতিউর রহমান জানান, শনিবার বিকেলে 5:30টার দিকে হিলির ডাঙ্গাপাড়ায় ঢেলুপাড়া নামক স্থানে ট্রেনটির 2টি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দীর্ঘ সময় ধরে ট্রেন লাইনচ্যুত থাকায় যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। ট্রেনের ফেঁসে যাওয়া বগি উদ্ধারে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। যাত্রীদের অভিযোগ, রেল লাইনে ত্রুটি এবং তা মেরামতের কর্তৃপক্ষের অবহেলায় এই ঘটনা। হাকিমপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাফেউল ইসলাম জানান, যাত্রীদের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন রয়েছে। তারা দায়িত্ব কর্তব্যে ছিল এখানকার, এই তাদেরকে আছে করতে হবে যে এটা কেন হলো। এখন দেখেন এখন অনেকগুলো মারা নাই কাজ করতেছিল, সেই কাজগুলো ঠিকমতো না করেই তারা ক্লিয়ারেন্স দিচ্ছে, যার কারণে ট্রেনটা এখানে লাঞ্ছিত হয়ে গেছে। ঠিক করার উপযোগী ওরা মনে করে ব্যানার ফ্ল্যাগ উঠায় আমাদেরকে সিগন্যাল দিল, তো সেই অনুযায়ী আমরা 4-5 কিলো গতিতে পার হওয়ার চেষ্টা করছি। তো ঠিক ওই পেছনের মানে 9টা বগি পার হয়ে যাওয়ার পরে পেছনের 10 নম্বর বগিটা পড়ে যায়। বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা ও নির্যাতন শূন্যের কোঠায় নামিয়ে আনতে সম্মত হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী সংস্থা। ঢাকায় দুই বাহিনীর শীর্ষ বৈঠক শেষে একথা জানান বিজিবি মহাপরিচালক। এজন্য সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা জারির পাশাপাশি বাড়ানো হবে যৌথ টহল। যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে শনিবার শেষ হয় বাংলাদেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনীর 50তম সম্মেলন। সম্মেলনে সীমান্তে হত্যা ও নির্যাতন শূন্যের কোঠায় আনতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা জারি ও যৌথ টহল বৃদ্ধির সিদ্ধান্ত হয়। মানসিক ভারসাম্যহীনদের জোর করে পুশিন বন্ধ সহ 13টি সিদ্ধান্তে একমত হয় দুই বাহিনী। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে 2019 সালে সীমান্তে ভারতীয় বিএসএফ এর হাতে মৃত্যু হয়েছে 37 বাংলাদেশির, অথচ চলতি বছরের 9 মাসেই এর সংখ্যা 34 জনে। সম্মেলনে এ বিষয় নিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে হত্যা দুই বাহিনীর জন্যই অনাকাঙ্ক্ষিত। নিরপরাধ কেউ মারা গেলে তার তদন্ত করে ব্যবস্থা নিতেও বিএসএফকে অনুরোধ জানান তিনি। যৌথ অভিযানের মাধ্যমে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে আমরা কাজ করছি। দিনের বেলায় যেসব হত্যা হচ্ছে সেগুলো তদন্ত করতে বিএসএফকে অনুরোধ করেছি। বিএসএফ মহাপরিচালক তার বক্তব্যে দাবি করেন, সীমান্তে 70% গুলির ঘটনাই ঘটে রাত 10টা থেকে ভোর 5:30টার মধ্যে। এ সময় অপরাধীদের ঠিকমতো দেখা যায় না। রাকেশ আস্থানার দাবি, অপরাধীদের চ্যালেঞ্জ করতে গেলেই তারা গুলি ছোড়ে, আর বিএসএফ পাল্টা গুলি ছুড়লেই প্রাণহানির ঘটনা ঘটে। সীমান্তে হত্যা শূন্যের কোঠায় আনতে আমরা অঙ্গীকারবদ্ধ, তবে সীমান্তে মারা যাওয়া বেশিরভাগই অপরাধী। সীমান্ত হত্যার সব ঘটনাই আমরা তদন্ত করি। নিরপরাধ কেউ মারা গেছে কিনা সেটির তদন্ত হবে।
তবে সীমান্ত হত্যা বন্ধে বিজিবি বিএসএফ এর এমন বক্তব্যে আশ্বস্ত হতে পারছেন না কূটনৈতিক বিশ্লেষকেরা। তারা বলছেন সীমান্তে হত্যা ভারত বাংলাদেশের সম্পর্কে কালো ছায়া। এটি দূর করতে রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন বেশি জরুরি। বিজিবি বিএসএফ এই আলোচনার মধ্য দিয়ে আপনি সমস্যার সমাধান পাবেন বলে আমার কাছে মনে হয় না। এখানে আমার ধারণা রাজনৈতিক বা পলিটিক্যাল উইল বা পলিটিক্যাল কমিটমেন্ট যেটাকে আমরা বলি, এটা খুব জরুরি দরকার। এবং সীমান্তের নিরাপত্তায় নিয়োজিত দুই সংস্থার মহাপরিচালক পর্যায়ের ৫১তম সম্মেলন ভারতের গৌহাটিতে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনের শুল্কমুক্ত সুবিধা কাজে লাগিয়ে রপ্তানি বাড়াতে উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে অনলাইনে জাতীয় তরুণ উদ্যোক্তা সম্মেলনে এই আহ্বান জানান তিনি। কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে জোর দেন তিনি। জনগোষ্ঠীর কর্মক্ষমতা বিবেচনায় বাংলাদেশ এখন সোনালী সময় পার করছে। দেশে ১৫ থেকে ৬৪ বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠী এখন মোট জনসংখ্যার ৬৮%। শ্রমশক্তি জরিপ অনুযায়ী মোট কর্মক্ষম শ্রমশক্তির ৫৩%-এরও বেশি যুবক, যাদের বয়স ১৫ থেকে ৩৪ বছরের মধ্যে। এ তরুণ জনসংখ্যা যাতে চাকরির পেছনে না ছুটে চাকরিদাতা হতে পারেন, সেজন্য নানা উদ্যোগ নিয়েছে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান। তারই অংশ হিসেবে তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগে নতুন সুযোগ তৈরি করে দিতে ২ দিনের সম্মেলনের আয়োজন করেছে ইয়াং বিডি। এ সম্মেলনে অংশ নিয়েছেন প্রতিষ্ঠিত ও উদীয়মান অনেক তরুণ উদ্যোক্তা। ২০১৪ সাল থেকে আমি কৃষির সাথে রিলেটেড, আর ২০১৯-এর পরে এই ট্রেনিংটা আমার অনেক কাজে লেগেছে। আমাদের সার্ভিসটা একটু ডিফারেন্ট, আমরা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছি না, বাট আমরা যেটা কাজ করছি আসলে আমরা নিজের একটা উদ্যোক্তা এবং আমরা কাজও করছি উদ্যোক্তাদের নিয়ে। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন বিদেশি ভাষা শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। দক্ষতা উন্নয়নে পর্যাপ্ত প্রশিক্ষক প্রয়োজন বলেও মনে করেন তিনি। যত বেশি ভাষা শিখতে পারবেন অত বেশি আপনাদের এটা একটা এডিশনাল আমি বলবো সম্পদ। দুটো ল্যাঙ্গুয়েজের উপরে আমি কিন্তু খুব গুরুত্ব দিতে চাই, সেটা হলো একটা হলো জাপানি আর একটা হলো চাইনিজ। ২০৪১ সাল নাগাদ সারা দেশে আইটি ট্রেনিং সেন্টার থেকে প্রায় ৫ লাখ শিক্ষার্থীর কর্মসংস্থান হবে বলে আশা করেন আইসিটি প্রতিমন্ত্রী। তরুণদের কিভাবে আমরা ভবিষ্যতের জন্য দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরি করতে পারি, এবং সেটা তৈরি করার জন্য আমাদের প্রযুক্তিকেই সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। অর্থের অভাবে যাতে কোনো উদ্যোগ থেমে না যায়, সেজন্য তরুণ উদ্যোক্তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেয় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। তরুণদের সুযোগ তৈরি করে দেওয়ার লক্ষ্যে আয়োজিত জাতীয় পর্যায়ের ২ দিনের এই সম্মেলন শেষ হচ্ছে রোববার। তৃতীয় শিল্প বিপ্লব। মুনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, গতিও থাকে কম, আর সেবা দিতে দীর্ঘ সময় নেয়। ব্রডব্যান্ড ইন্টারনেট প্রতিষ্ঠানের বেশিরভাগের বিরুদ্ধে এমন অভিযোগ। তাদের জবাবদিহি বাড়াতে নীতিমালা হচ্ছে বলে জানালো বিটিআরসি। এতে গ্রাহক ভোগান্তিও কমবে। নিয়মিত অনলাইনে ক্লাস নেন রাজধানীর একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা শাবনাম মোস্তারি। স্থানীয় একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ব্রডব্যান্ড লাইন নিয়েছেন তিনি, কিন্তু প্রায়ই সংযোগ থাকে না। আবার গতি কম থাকায় ক্লাস নিতে সমস্যায় পড়েন তিনি। একই ধরনের ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরাও। আমি কোনোভাবে ক্লাসেই ঢুকতে পারছি না। আমার অলরেডি ক্লাসের ৫-৬ মিনিট শেষ, অথচ আমাকে লাইন দেখাচ্ছে, শো করছে যে আমি লাইনে আছি। যোগাযোগ করার পরে দেখা যাচ্ছে যে 2 ঘন্টা 3 ঘন্টা পরে হয়তো আমরা গিয়ে কানেকশনটা পাই। ইন দ্য মিন টাইম আমার অফিসের অনেক ইমার্জেন্সি কাজ থাকে, সেই কাজের জন্য প্রবলেম হয়। টিচার বুঝাচ্ছে, করতেছে, ক্লাসটা নিতেছে, দেখা যাচ্ছে যে অর্ধেক ক্লাস করলো, বাকি ক্লাসটা অফ করে দিতে হচ্ছে, নেট বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, করোনায় ইন্টারনেট ব্যবহার বেড়ে যাওয়ায় সেবার মান কিছুটা কমেছে। এটি আগামী 1 মাসের মধ্যে উন্নত হওয়ার আশ্বাস তাদের। ব্যান্ডউইথের ক্রাইসিস হচ্ছে, কনজেশন হচ্ছে, দ্যাটস এই কনজেশনটা সবাই একটু ফেস করতে পারে। তারপরেও আমি বলবো যে বিগত 3 মাস আগে যে অবস্থা ছিল, আজকে এই সেপ্টেম্বর মাসে কিন্তু অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। আগামী 1 মাস 2 মাসের মধ্যে বর্তমান যে অবস্থা আছে, এই অবস্থা থেকে আরো উন্নতি সাধন হবে এবং আমরা হয়তো বা কোয়ালিটি অফ সার্ভিস আরেকটু এনশিওর করতে পারবো।
বিটিআরসি বলছে নীতিমালা তৈরির কাজ শেষ, মন্ত্রণালয়ের মতামত নেওয়া হয়েছে, চূড়ান্ত অনুমোদন শেষে দ্রুত কার্যকর হবে। এরপর আর কোনো অজুহাত খাটবে না। আমাদের করণীয় আছে, আমাদের কাছে কমপ্লেন করলে আমরা সেই কমপ্লেনটা টেস্ট করি, করে যদি হয় ফাইন করতে পারি যদি 5 MBPS কম হয়। আর কাস্টমারদের কমপ্লেন করার জন্য আপনারা জানেন আমাদের 100 নাম্বার তো আছেই সবসময়। বর্তমানে সারা দেশে প্রায় 3.5 কোটি গ্রাহক ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করছে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাম্প নষ্ট হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে পানির চরম সংকট। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। কর্তৃপক্ষ আশ্বাস দিলেও সমস্যার নিরসন হয়নি 2 মাসেও। 1968 সালে প্রতিষ্ঠার সময় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয় 2টি পানির পাম্প। এই পাম্প দুটি এতদিন ধরে পানির চাহিদা মেটাচ্ছিল হাসপাতালটিতে। গত 3 জুলাই নষ্ট হয়ে যায় একটি পাম্প। ভূগর্ভস্থ পাইপ ফেটে যাওয়ায় অন্যটিতে উঠছে ময়লা পানি। এই অবস্থায় বিপাকে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনেরা। অন্য একটি পাম্প থেকে পানি সরবরাহ করা হলেও তা খাওয়ার উপযুক্ত নয় বলে অভিযোগ আসছে। খাবার পানির জন্য ছুটতে হচ্ছে বাইরে। পানির অবস্থা ভালো না, খুবই খারাপ, ওটা খাওয়ার মতন যোগ্য না। ওইখানে তো ডেলিভারি হয়, ওখানে পানি সবসময়ের জন্য লাগে, কিন্তু এইখানে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টাও পানি থাকে না। ব্যাপক পরিমাণ ময়লা, ট্যাঙ্কির পানি কোনো পরিষ্কার করা হয় না এবং প্রচণ্ড পরিমাণ জীবাণু থাকে। জরুরি ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ 2টি টিউবওয়েল বসালেও তাতে মেটানো যাচ্ছে না বিপুল সংখ্যক মানুষের পানির চাহিদা। আমরা এই সমস্যা সমাধানের জন্য অলরেডি কিন্তু 2টি টিউবওয়েল বসাইছি, ডি ব্লকে, এ ব্লকে, এবং সব ধরনের কোনো পোকা পাবেন না, কিছু পাবেন না, খাওয়ার পানি এগুলো। এবং জানে যে নিচে কিন্তু আমাদের 2টা কিন্তু পাম্প আছে যেখান থেকে সবসময় মানুষ খাওয়া পানি নিচ্ছে। গণপূর্ত বিভাগ বলছে বরাদ্দ পেলে পানির সংকট মেটানোর কাজ হাতে দিতে পারবেন তারা। সম্মিলিতভাবে মন্ত্রণালয়ের সাথে কথা বলে এটা প্রাক্কলন পাঠানো হয়েছে, এস্টিমেট পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে আমরা আশ্বাস তো পাইছি, হয়তো বা কিছুদিনের মধ্যে বরাদ্দ আসলে আমরা কাজটা শুরু করব। জানা গেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক পানির চাহিদা 15 লাখ লিটারের মতো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল আজকের রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।